আজ আমার ছেলের ২ মাস। আজকেই আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলো। নিজের চোখে দেখেই বিশ্বাস করতে পারছি না। কিসের অভাব ছিল আমার। আমি ছেলেকে রুমে রেখে বাইরে গিয়ে দেখি ড্রয়িং রুমে নতুন বিয়ে করা বউকে নিয়ে বসে আছে আদিত্য। আমি সরাসরি সামনে গেলাম। আমাকে দেখে চমকে উঠল ওরা। আমি বললাম, কিসের অভাব ছিল আদিত্য আমার মধ্যে? আদিত্য বলল, আরিয়া, আমার কথা শোনো। তোমাকে সব বলছি, প্লিজ। কী থেকে যে কী হয়ে গেল বুঝে উঠতে পারছি না। আরিয়া মাঝপথে বাধা দিয়ে বলল, থাক, বাহানা দিতে হবে না। এই মেয়ে তোমার কলিগ না? ছি আদিত্য, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। আরিয়া শাশুড়ি আম্মার কাছে যায়। আরিয়া বলল, আম্মু, এমন করে বসে আছো, চলো কিছু খাবে, তারপর ঘুমাবে, ওষুধ আছে তো আবার। শাশুড়ি মা বলল, মারে, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? মা, এই কুলাঙ্গার এমন একটা কাজ করেছে ভাবতেই আমার লজ্জা লাগছে। আমি ভাইয়াকে কী জবাব দেব মা? আর তোকেই বা কী বুঝ দেব? আরিয়া কষ্ট লুকিয়ে বলল, আম্মু দেখো, আমি কষ্ট পাচ্ছি না। আমি কষ্ট পাবো কেন বলো তো? আমি কি কোনো অসহায় পার্সন নাকি? আমি একজন ডাক্তার। আমার তোমার মতো মা আছে, আমার ছেলে আরাফ আছে। তোমাদের নেই আমার চলে যাবে। শাশুড়ি মা বলল, মারে, একটু কাঁদ, নিজেকে হালকা কর, না হলে মরে যাবি। আরিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না, কেঁদে দিল। শাশুড়ি মা বলল, কাঁদ, কিন্তু মনে রাখিস এই কান্না যেন শেষ কান্না হয়। অনেকক্ষণ পর দরজায় নক হয়। আরিয়া দরজা খুলে দেয়। আদিত্য বলল, আরিয়া, রুমটা খালি করলে একটু ভালো হতো। আরিয়া বলল, কার রুম? আদিত্য বলল, কেন আমার রুম? আরিয়া বলল, ও আই সি, ওই রুমটা আমার। তোমাকে কেন দেব? আর মোট কথা বাসাটাই আমার। সো তোমার আর রুম কেন আমার বাসায় থাকতে পারবে না? আদিত্য অবাক হয়ে বলল, কি বলছো আরি? আরিয়া বলল, এত অবাক হওয়ার কিছুই নেই মিস্টার আদিত্য। আপনি এখন নিজের ওয়াইফকে নিয়ে অন্য কোনো বাসায় শিফট হতে পারেন। আমার বাসায় এক মুহূর্ত আমি আপনাদের সহ্য করব না। আদিত্য বলল, আরিয়া, আমি তোমার হাজবেন্ড। মা, তুমি কিছু বলছো না কেন? এখন আমি কোথায় যাব? শাশুড়ি মা বলল, আমাকে আর মা বলে ডাকবি না। আজকে আমার একটা সন্তান মারা গেছে। আদিত্য অবাক হয়ে বলল, মা? আরিয়া বলল, ও শুনুন, যেহেতু যাওয়ার জায়গা নেই তাহলে নিচতলায় থাকতে পারেন, শুধুমাত্র আজকের রাতের জন্য। আর যদি ভাড়া থাকতে চান প্রত্যেক মাসেই 10 দিয়ে যাবেন, আর অ্যাডভান্স 50,000 টাকা কমই নিলাম। আদিত্য বলল, নিচতলায় অনেক পোকামাকড় আরিয়া, বোঝার চেষ্টা করো। আরিয়া হেসে বলল, বিয়ে করার আগে মনে ছিল না? আর গ্রামের একটা প্রচলিত কথা আছে, মানুষ সুখে থাকলে ভূতে কিলয়। তোমারও ওই একই অবস্থা হয়েছে। আদিত্য চলে যায়। আদিত্যকে দেখে রিনি বলল, আদিত্য, এই ড্রেস পরে থাকা যাচ্ছে না, প্লিজ কিছু একটা করো। আদিত্য বলল, চলো নিচে তলায় যাই। রিনি বলল, কেন নিচতলায় যাব? কেন এখন? তুমি না ওই রুম খালি করতে বলতে গেলে? আরিয়া ড্রয়িং রুমেই আসছিল, রিনির কথা শুনতে পেয়ে বলল, আরে বাহ, কেন, রুমটা পছন্দ নাকি? তোমাদের মতো মেয়েদের এই একই দশা। বাই দ্য ওয়ে, রুমটা আমার, আর এই 10তলা অ্যাপার্টমেন্টটাও আমার। আর যে অফিসে বসে লুতুপুতু করে বেড়াতে, সেটাও আমার। রিনি চমকে উঠে আদিত্যের দিকে তাকালো। রিনি বলল, আদিত্য, উনি কি সত্যি বলছেন? আদিত্য বলল, হ্যাঁ। রিনি বলল, তুমি আমাকে আগে বলোনি কেন? আদিত্য রিনিকে কোনো মতে বুঝিয়ে নিচতলায় নিয়ে যায়। আরিয়া ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। নিজের থেকেও বেশি বেসেছিল সে। উকিল এর কাছে ফোন দিয়ে কাগজপত্র ঠিক করতে বলল ডিভোর্স ফাইলের জন্য। ছেলের পাশে শুয়ে বলল, মাত্র তো শুরু, আমাদের কষ্ট দেওয়ার ফল তোমাদের ভুগতেই হবে চরমভাবে। রিয়া আজকে অফিস যাবে কিছু দরকারি কাজ করার জন্য। হসপিটাল থেকে 6 মাস ছুটি দিয়েছিল। শাশুড়ি মা বলল, কোথাও যাচ্ছ নাকি আরিয়া? আরিয়া আরাফকে খাওয়াতে খাওয়াতে বলল, হ্যাঁ আম্মু,
যে কয়দিন হসপিটালে জয়েন না হচ্ছি সেই কয়দিন একটু অফিস যাব, আর ভাবছি ইবনানকে অফিসের দায়িত্বটা দেব, মাঝে মাঝে আমি চেক করব, হয়ে যাবে। শাশুড়িমা বলল, তাহলে আদিত্য? আরিয়া নির্দ্বিধায় বলল, ছাঁটায়। শাশুড়িমা চমকে উঠল। আরিয়া বুঝতে পারল, কিন্তু কিছুই বলল না। হাজার হোক, ছেলে তো। আরিয়া খাওয়া শেষ করে ছেলেকে নিয়ে শাশুড়ি মায়েরকে বলে বের হয়ে গেল। অফিসে গিয়ে নিজের বাবার কেবিনে বসে ফাইল দেখে সবাইকে মিটিং রুমে ডাকলো। মিটিং রুমে সবাই আসলো। আরিয়া ইবনাতকে কোম্পানির নতুন এমডি ঘোষণা করলো এবং বিভিন্নভাবে টাকা অপচয় করার কারণে আদিত্যকে বরখাস্ত করা হলো। সাথে সাথ দেওয়ার জন্য রিনিকেও বরখাস্ত করা হলো। আদিত্য কপালে হাত দিয়ে বসে পড়ল। আদিত্যদের আগে এমন অবস্থা ছিল না, অনেক কষ্টেই জীবন চলত। তারপর আরিয়ার সাথে দেখা, প্রেম, তারপর বিয়ে, তারপর থেকেই জীবন সুন্দর। আরিয়ার বাবার সব কিছু আরিয়ার নামে। আরিয়ার বাবা আমেরিকায় থাকে নিজের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। ওনার কোনো সন্তান নেই, আর আরিয়ার মা অনেক আগেই মারা গেছে। যেহেতু আরিয়ার নামে সব কিছু ছিল, আরিয়া ডাক্তার, তাই অফিসের এমডির পদ আদিত্যকে দেয়। অন্য শহর থেকে, যেখানে ছোট একটা রুম ভাড়া নিয়ে থাকতো, সেখানে থেকে এসে এই শহরে অট্টালিকায় জায়গা হয়। এত টাকা পয়সা আর আরামের মধ্যে থাকতে গিয়ে কখন যে নিজের অস্তিত্ব ভুলে পরকীয়ায় জড়িয়ে পড়ল বুঝতে পারল না। রিনিকে বিয়ে করার কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু গোপন ভিডিও করে ব্ল্যাকমেল করার জন্য অবশেষে বিয়ে করতে হলো। বাসায় এসে তৃতীয় তলায় নিজের মায়ের কাছে যেয়ে মায়ের পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। আদিত্য বলল, মা, আমাকে মাফ করে দাও, আর আরিয়াকে বলো না আমাকে অন্তত একটা ছোট পোস্টে চাকরি দিতে। আমি শেষ হয়ে যাব মা, প্লিজ আরিয়াকে বলো। শাশুড়ি মা পায়ের কাছ থেকে তুলে একটা থাপ্পড় মেরে বলল, কার কাছে রিকোয়েস্ট করব? যাকে নিজের ছেলেই ঠকিয়েছে, যার খেয়েছে তাকেই কুড়াল মেরেছিস তুই? ওই মেয়েটা আমাদের রাস্তা থেকে উঠিয়ে এনে রাজপ্রাসাদে তুলেছিল, তুই তাকেই ঠকিয়েছিস? তোর মতো কুলাঙ্গার ছেলে ভাবতেও লজ্জা লাগছে। তোর কি নিজের ছেলের মুখ ভেসে ওঠেনি? হ্যাঁ, আমি কি বলবো? আসলে রক্ত বলে কথা। বাপও যেমন আর একটা বিয়ে করলো তোর কথা না ভেবে, তুইও তাই করেছিস। আদিত্য চমকে উঠে বলল, কি বললে মা? আমার বাবা বেঁচে আছে আর উনি আরেকটা বিয়ে করেছে? শাশুড়ি মা বলল, হ্যাঁ তাই। আদিত্য বলল, তুমি তাহলে এটা বলছো কেন? আমার বাবা মারা গেছে ছোটবেলায়। শাশুড়ি মা বলল, কি করতাম বল, কি করতাম? তোর যখন 2 বছর সবাই বলল তোমার স্বামী আরেকটা বিয়ে করেছে, আমি বিশ্বাস করতাম না, কিন্তু হঠাৎ একদিন সত্যি হাজির, তাও বিয়ের 3 বছর পর। বিয়ে করেছিল 3 বছর আগেই। এতদিন আমি বুঝতেও পারিনি স্বামী নামক পুরুষটা আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছিল। হায়, যেদিন ঘরে নিয়ে আসলো সেদিন থেকেই শুরু হলো আমার সংসারের অশান্তি। আমার সুখের সংসারটা আর রইল না, কিন্তু তারপরও মাটি কামড়ে পড়ে থাকতে চেয়েছিলাম। বাবার বাড়ি সে সামর্থ্য ছিল না, কিন্তু 2 মাস পর মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দিল আমাদের। এটাও ভাবলো না আমার ছোট ছেলেকে নিয়ে কোথায় যাব। কোনো উপায় না পেয়ে বাবার বাড়ি আসলাম। বাবার বাড়িও বোঝা ছিলাম, ভাবিদের প্রতিনিয়ত খোঁটা শুনতাম। শেষে সহ্য না করতে পেরে বান্ধবীর সাহায্যে এই শহরে আসি। ছোট্ট একটা স্কুলে চাকরির ব্যবস্থা করে দেয়, সেই থেকে কষ্ট করে তোকে মানুষ করছি, আর সেই তুই এটা করেছিস? আমার কষ্টের এই দাম দিলি রে? আর যে মেয়েটা আমাদের এত এত সুন্দর একটা জীবন দিল তাকে ঠকালি রে? আমি যে মরেও শান্তি পাবো না। আর আমি এটাই জানি, গতকাল আমার ছেলে মারা গেছে, ভুলেও মা ডাকবি না। আর অ্যাডভান্সের টাকা দিয়ে যাবেন, মাসে ভাড়া ঠিকমতো দিয়ে যাবেন, আর এই বাসায় কখনো আসবেন না। আদিত্য কিছু না বলে চলে গেল। শাশুড়ি মা দরজায় বসে কাঁদতে শুরু করলো। আরিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে শাশুড়ি মায়ের রুমে যায়। শাশুড়ি মা নামাজ পড়া শেষ করলো। আরিয়াকে দেখে বলল,
আরিয়া, দাদুভাই কোথায়? তোরা কখন আসলি? কলিং বেল তো বাজাসনি। আরিয়া শাশুড়ি মাকে যত দেখছে তত অবাক হচ্ছে। এই মানুষটা কত সুন্দর অভিনয় করতে পারে, এত কষ্ট মনে রেখেও কি হাসি খুশি কথা বলছে। আরিয়া হেসে বলল, আম্মু, এত প্রশ্ন একসাথে করে কেউ? আরাফ ঘুমিয়েছে, আর আমি এসেছি 1 ঘন্টা তো হলোই। কলিং বেল বাজিয়েছি, তুমি শোনোনি, তাই এক্সট্রা চাবি ছিল তো ভেতরে এসেছি। চলো, টেবিলে খাবার সার্ভ করা আছে, খাবে চলো। বিকালে ছাদের দোলনায় বসে আরিয়া আরাফের সাথে কথা বলছিল, আর আরাফ হাসছিল। আরিয়া ছেলের হাসি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। 4তলা ফ্ল্যাটের ভাবি এসে পাশে বসলো আরিয়ার, তাকালো। ভাবি বলল, আরিয়া, কি শুনছি? এগুলো আদিত্য বিয়ে করেছে? আরিয়া বলল, যা শুনেছ ঠিকই শুনেছ। ভাবি বললেন, আঙ্কেল জানে? আরিয়া বলল, জানালে জেলের ঘানি টানতে হবে, যে সেই জন্য জানাচ্ছি না। আমি ওকে শাস্তি দেব, কঠিন শাস্তি, একবার না, একটু একটু করে, সেই জন্য জানাচ্ছি না। ভাবি বলল, ইস, কি সুন্দর ফুটফুটে বাচ্চা, ও বড় হলে কি বলবে রে? আরিয়া হেসে উঠে বলল, ভাবি তুমিও না, ওর মাত্র 2 মাস, এখনই তুমি টেনশন করছো। ভাবি রেগে গিয়ে বলল, তুই থাম তো, নিজের ভালো তুই কোনোদিনই বুঝবি না। বুঝেছিস? নিজে মাঝে এত কষ্ট চেপে রাখছিস কেমন করে? আরি, শোনার পর থেকে আমারই কেমন লাগছে। তুই ওকে কত ভালোবাসিস আমি জানি, সেই তোর ছোট্টবেলা থেকে এখানে থাকি আমি। আরিয়া কথা পাল্টে বলল, ভাবি, রাইসাকে যে আয়া দেখাশোনা করতো এখন উনি কী করেন? আরিয়ার কথা শুনে ভাবি হাঁ হয়ে তাকালো। কি বলল আর কি উত্তর দিচ্ছে মেয়েটা? আরিয়া আবার বলল, ভাবি, এত ভাবাভাবি করো না তো, প্রেশার বাড়বে, তাড়াতাড়ি বলো, নিচে যাব, ছেলে ঘুমাচ্ছে। ভাবি বলল, উনি এখন গ্রামে থাকেন। কেন, কি করবি? আরিয়া বলল, আরাফের জন্য রাখবো, একেবারে রাইসাকে দেখেছি, খুব যত্ন রাখতো। যোগাযোগ আছে কি তোমার? ভাবি বললেন, হ্যাঁ আছে তো, মাঝে মাঝেই ফোন দিয়ে রাইসার সাথে কথা বলেন, নাম্বার নে। ভাবির থেকে নাম্বার নিয়ে নিচে এসে আরাফকে শুইয়ে দিয়ে শাশুড়ি মায়ের রুমে যায়। শাশুড়ি মা এখন শুয়ে আছে দেখে একটু আশ্চর্য হলো। আরিয়া, উনি তো এমন করেন না। কাছে গিয়ে ডাক দেয় কয়েকবার, ডাক দেওয়ার পর পিটপিট করে তাকায়। ভাব ভালো না বুঝে তাড়াতাড়ি প্রেশার চেক করে, প্রেশার এত বেশি দেখে আরিয়া পানি ডালার জন্য পানি আনতে যায়। তখনই আরাফ জোরে কাঁদতে শুরু করে, ঘুম থেকে উঠে গেছে। আরিয়া এখন কি করবে? নিজেকে এত অসহায় লাগছে। সার্ভেন্টও আজকে নেই। আরিয়া আগে শাশুড়িকে মাথায় পানি দিয়ে ওষুধ খাইয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। হঠাৎ আরাফের কান্না বন্ধ হয়ে গেল। আরিয়া দৌড়ে নিজের রুমে এসে দেখে মনে হচ্ছে দম বন্ধ হয়ে এখনই মারা যাবে। দৌড়ে গিয়ে আরাফের মুখের ওপর থেকে তোয়ালেটা সরিয়ে কোলে নিয়ে কেঁদে ফেলল। একটু হলে কি হয়ে যাচ্ছিল। আরিয়া চিৎকার করে কেঁদে উঠল। আরাফ মায়ের কান্না দেখে নিজের কান্না বন্ধ করে মাকে দেখতে থাকে। আরিয়া বলল, আল্লাহ, সেই ছোট্টবেলা থেকে আমি অসহায়। বুঝ হতে না হতেই মা মারা গেল। বাবা ভালোবাসা যেটুকু পেতাম, কিছু বছর যেতে না যেতেই তিনিও বিয়ে করে নিলেন। আমি হয়ে গেলাম অবহেলার শিকার। বাবা খোঁজটুকুও নিত না। আমি খেয়েছি কি না, কত রাত জ্বরে ঘোরে বেহুশ হয়ে পড়ে থাকলাম, কেউ আসতো না। আল্লাহ, তুমি সব দেখেছো। আদিত্যের সাথে কিভাবে যেন বন্ধুত্ব হয়ে উঠল। মাঝে মাঝে আদিত্য ওর বাসায় নিয়ে যেত। ওর মা আমাকে এতটা ভালোবাসতো, আমি বলে বোঝাতে পারবো না। তখনই আদিত্যকে ভালোবেসে ফেলি। যার মা এত ভালো, তার ছেলেও খুব ভালো হবে। সত্যি তাই ছিল। আদিত্য আমাকে খুব কেয়ার করত, যা মা ছাড়া আর কারোর কাছে পাইনি। শেষে বিয়ের সিদ্ধান্ত নিলাম। বাবা এক কথায় রাজি হয়ে যায়। বিয়ের 1 বছর পর বাবা তার সমস্ত সম্পত্তি আমার
নামে লিখে দিয়ে আমেরিকা চলে যায়। সৎ মা কেন জানি না কিছুই বললেন না। বাবা চলে গেল। আরও অসহায় হয়ে গেলাম। উপরে হাসি খুশি থাকলেও ভেতরে গুমড়ে গুমড়ে মরতাম। বিয়ে 3 বছরে আরাফ পেটে আসে। আদিত্য সে কি খুশি, কিন্তু আরাফ যখন পেটে 4 মাস তখন থেকে আদিত্যের পরিবর্তন। তারপরেও কিছু বলতাম না, বুঝতাম কাজের প্রেশার বেশি, তাই হয়তো এমন করছে। কিন্তু যতদিন যাচ্ছিল আমার ওকে খুব কাছে পেতে ইচ্ছা করতো, গল্প করতে ইচ্ছা করতো, বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করতো। প্রেগনেন্সির সময় তো অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু আদিত্য আমাকে একদম সময় কম দিতে লাগলো। রাতে আসতো 11টা বা 12টা বেজে যেত। প্রেগনেন্সির 9 মাস সময় আমি একদম ভেঙে পড়লাম। আমার এই অবস্থা দেখে আদিত্যর কোনো ভাবাবেগ দেখলাম না। তখন আমার আপুর সাথে শেয়ার করি ব্যাপারটা। তখন তিনি বললেন, বাচ্চা পেটে আসলে নাকি অনেক পুরুষই পরকীয়ায় জড়িয়ে যায়। বিশ্বাস করিনি, কিন্তু আমিও তো মেয়ে। আমি আদিত্যের পেছনে স্পাই লাগাই। তখন জানতে পারি আসলেই আদিত্য অন্য নারীতে আসক্ত হয়ে গেছে। আমি আরও দুর্বল হয়ে পড়ি। তখন আমার মায়ের মতো শাশুড়ি মা আমাকে আগলে নেন। আমি ওনাকে আদিত্যের ব্যাপারে কিছুই বলিনি। তারপরও আপু সব জানায়। আপু বাসায় এসে অনেক কিছু বোঝায়। তারপর থেকে আপু প্রতিদিন আসতো, বেড়াতে নিয়ে যেত। সারাদিন হাসি খুশি থাকলেও রাতে ভেঙে পড়তাম, সারা রাত কান্না করতাম। একদিন ওয়াশরুমে পড়ে যায়, ব্লাড ভাঙতে শুরু করে। কোনো মতে চিৎকার দিয়েছিলাম। ভাগ্য ভালো ছিল, সার্ভেন্ট আমার রুমে এসেছিল। তারপর আমাকে হসপিটালে নিয়ে এসে তাড়াতাড়ি সিজার করে। বাচ্চা ভালো ছিল, কিন্তু আমি ভালো ছিলাম না। আমার বেঁচে থাকার ইচ্ছেটাই করেনি। তখন শুনেছিলাম বাবার কান্না, শাশুড়ি মায়ের আহাজারি। আমার সৎমাও কান্না করেছিল। আপু এসে আমাকে কিছু কথা বলেছিল। হঠাৎ করেই নিজের কথা মনে হলো। সত্যি তো, মা ছাড়া একটা বাচ্চা কত কষ্ট, তা তো খুব ভালো করেই জানি। হঠাৎ করেই বাঁচার ইচ্ছা জাগছিল। সুস্থও হয়ে গেলাম। আদিত্য আমার হাত ধরে কেঁদে দিয়েছিল। ছেলেকে খুব আদর করেছিল। আমার এগুলো বিরক্ত লাগতো ওর আদিক্ষেতা দেখে। বাসায় আসার পর থেকেই দেখতাম সন্ধ্যা না হতে হতেই বাসায় আসতো। সে কি কেয়ার বাবা! যেদিন বিয়ে করে আনলো সেই দিন সকালে কি আদর করে গেল। ছেলে উ উ শব্দে ধ্যান ভাঙল। আরিয়া তাকিয়ে দেখে, মুখে হাত দিয়ে উ উ করছে। আরিয়া হেসে দেয়। আরাফকে খাইয়ে ব্যালকনিতে যায়। আরিয়া বাইরে তাকিয়ে দেখে আদিত্য মনে হয় কোথাও যাচ্ছে, হাতে ব্যাগ। দেখে মনে হচ্ছে বাজারে যাচ্ছে। যেতে যেতে আমাদের ব্যালকনিতে তাকালো। আমাদের দেখে একটুখানি দাঁড়ালো। আমি ভেতরে চলে আসলাম। যে মানুষটার অপেক্ষার ঘন্টার পর ঘন্টা এই ব্যালকনিতে কাটিয়েছি, সে একই ব্যালকনিতে একই মানুষকে দেখে ব্যালকনি থেকে চলে আসছি। আজকে হাতে ডিভোর্স লেটার এসেছে, কালকে আদিত্যকে পাঠিয়ে দেব। আগেই ডিভোর্স দেইনি প্রেগনেন্সির কারণে। প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। আদিত্য বাজারে গিয়ে প্রয়োজনীয় সব নিয়ে আসছে, মাছ, মাংস, সবজি। বাসায় এসে সব রিনির হাতে দেয়। রিনি ব্যাগ খুলেই নাকে হাত দেয়। রিনি রেগে বলল, এগুলো আমাকে দিচ্ছ কেন? ছি, কি গন্ধ! এগুলো পরিষ্কার করো তাড়াতাড়ি, আমার বমি আসছে। আদিত্য অসহায় হয়ে বলল, এটা তুমি কি বলছো রিনি? আমি ধোবো? আমি তো কোনোদিন এগুলো করিনি। তুমি করো না প্লিজ। রিনি রেগে বলল, তো আমি করেছি? তাড়াতাড়ি করো, নয়তো ফেলে দাও। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে পায়ের ওপর পা তুলে খাবো। কি ভাবলাম আর কি হলো। আদিত্য অসহায় হয়ে ব্যাগটা নিয়ে কিচেনে যায়। সব কিছু গুছিয়ে মাছ মাংস ধুয়ে পরিষ্কার করে। এখন এগুলো কোথায় রাখবে? এখানে তো ফ্রিজ নেই। রিনিকে ডাক দিল। রিনি এসে চেঁচিয়ে উঠল। রিনি বলল, কি হয়েছে, কি এত ডাকছো কেন? আদিত্য বলল, এগুলো কোথায় রাখবো? আর রান্না তো করতে হবেই, না হলে খাবো কি? রিনি বলল, যেখানে রাখার রাখো। আর আমি রান্না করতে পারবো না, দরকার হলে অর্ডার করে দাও। আদিত্য বলল, কি বলছো তুমি? এত টাকা দিয়ে বাজার করলাম, এভাবে অর্ডার করে খাবার খেলে তো সব টাকাই শেষ হয়ে যাবে। আর চাকরিটা নেই, তুমি কি বুঝতে পারছো না?
রিনি বলল, সেটা আমি কি করব, বিয়ে যেমন করেছো দায়িত্ব নিতে হবে। আদিত্য আর কিছু না বলে হতাশ শ্বাস ফেলে। আরিয়া তো এমন ছিল না, কি সুন্দর সব কাজ করতো দুজনে মিলে। আদিত্য একজনের ফ্রিজে সব রেখে নিজেই রান্না করলো, তারপর ডিনার করে ঘুমিয়ে পড়ল। সকালে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় আদিত্যের। দরজা খুলে দেখে দারোয়ান। দারোয়ান বলল, আপামনি এটা আপনারে দিতে কইল। আদিত্য দেখল খাম। আদিত্য ভাবল কোনো চিঠি হবে, হয়তো। আদিত্য মুচকি হাসল। আদিত্য বলল, আমি জানতাম তুমি আমায় মিস করবে। আদিত্য খামটা ছিঁড়ল। ভেতরে থেকে বেরিয়ে এলো দুটো কাগজ। আদিত্য দেখল একটা চিঠি আর একটা ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল। আরিয়া এটা করতে পারল? আদিত্য 3 তলায় গিয়ে কলিং বেল বাজিয়ে সার্ভেন্ট দরজা খুলে দেয়। আদিত্য সোজা আরিয়ার রুমে যায়। আরিয়া রেডি হচ্ছিল, আজকে হসপিটালে জয়েন করতে হবে। আরাব বিছানায় খেলছিল। শাশুড়ি মা আরিয়াকে খাইয়ে দিচ্ছিল আর বকা দিচ্ছিল ঠিকমতো না খাওয়ার জন্য। আদিত্য বলল, বাহ, সুখেই তো আছো দেখছি। ভেবেছিলাম একটু কষ্ট পেয়েছো, তাই আমার সাথে এমন করছো। কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু না, কি এমন ভুল করেছি তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? আরিয়া কিছু বলার আগে শাশুড়ি মা ঠাস ঠাস করে কয়েকটা চড় মারলেন আদিত্যকে। অবাক হয়ে মায়ের দিকে তাকালো। ছোটবেলা থেকে একটা চড় দেয়নি, আজকে সেই মা এতগুলো মারল। আদিত্য বলল, মা। শাশুড়ি রেগে চিৎকার করে বলল, ওই মুখে মা ডাকবি না। না করেছিলাম না বাসায় আসার জন্য? তোর মতো কুলাঙ্গার আমি দেখিনি। আর একটা বিয়ে করে আনা তোর কাছে সামান্য বিষয়? আদিত্য বলল, তো কি মা, ইসলামে 4টে বিয়ে করা জায়েজ আছে। আদিত্যের উক্তি শুনে আরিয়া খিলখিল করে হেসে উঠল। আরিয়া বলল, ও রিয়েলি? সেটা আমিও জানি, কিন্তু ওই বিয়ে করতে গেলে স্ত্রীর অনুমতির দরকার। আর তার থেকেও বড় হলো, ইসলামে পরকীয়া করাও জায়েজ নাই। মিস্টার আদিত্য, স্ত্রীকে খাওয়ানোর মুরদ আছে আপনার? এতদিন তো চলেছেন স্ত্রীর আন্ডারে। আদিত্য বলল, আমি দেখিয়ে দেব তোর সব কিছু ছেড়ে আমি কিভাবে রিনিকে নিয়ে ভালো থাকি। আরিয়া বলল, হ্যাঁ, ওই গরমেই আছে আপনার, তাছাড়া আর কিছুই নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন এবং নতুন স্ত্রীর অ্যাকাউন্টও চেক করার অনুমতি রইল। মিস্টার আদিত্য, এখন আসতে পারেন। আর কোনো দিন যদি এই বাসায় এসেছেন তো খবর আছে। ডিভোর্স লেটার সাইন করে দারোয়ানের কাছে রেখে দেবেন। আদিত্য রেগে মেগে চলে যায়। নিজের বাসায় গিয়ে দেখে রিনি ডিভোর্স লেটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রিনি বলল, এমন করে দরজা খুলে কোথায় গিয়েছিলে? ডিভোর্স লেটার দিয়েছে, তুমি সাইন করোনি কেন? তাড়াতাড়ি করো, আমারও তো তর্স হয়েছে না। আদিত্য মুচকি হেসে বলল, ওকে দাও, তাড়াতাড়ি দাও। আদিত্য সাইন করে দেয়। রিনি খুশিতে জড়িয়ে ধরে। রিনি বলল, চলো এই খুশিতে একটু শপিং করে আসি। আদিত্য হাসি মুখেই বলল, চলো যান, এনজয়। ওরা যখন বের হয় তখন মাত্র আরিয়া লিফট থেকে বের হলো। আরিয়া দাঁড়িয়ে আছে, ড্রাইভার গাড়ি আনতে গেছে। কিছুক্ষণ পর ড্রাইভারকে এমনি আসতে দেখে। আরিয়া বলল, কি ব্যাপার জামাল ভাই, গাড়ি কোথায়? ড্রাইভার বলল, ম্যাডাম, আদিত্য স্যার দিচ্ছেন না, উনি নাকি বাইরে যাবে। আরিয়ার রাগ উঠল এবার প্রচুর। এর মধ্যে আদিত্য গাড়ি নিয়ে আসছিল। আরিয়া গাড়ি থামিয়ে টেনে হিঁচড়ে দুটোকে বের করে ঠাস করে কয়েকটা দিল। আরিয়া বলল, এই তোদের কি লজ্জা শরম নাই? আমার গাড়িতে কি? এই গাড়ি কি তোর নাকি? আদিত্য রেগে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভালোভাবে কথা বলো আরিয়া। আরিয়া বলল, কি করবি বল, কি করবি? ধৈর্যের একটা সীমা থাকা দরকার, সেই একের পর একটা করেই চলেছেন। আপনার কি একটুও লজ্জা করছে না এই গাড়িগুলো ব্যবহার করতে? আরিয়া কথা শুনে গাড়ি নিয়ে চলে যায়। রিনি বলল, দেখলে কেমন করে বলে গেল, তুমি কি কম কষ্ট করেছো কোম্পানির জন্য? একদম খারাপ। চলো একে পরে দেখে নেব। আরও 2টা গাড়ি আছে, ওখান থেকে একটা নাও। আদিত্য বলল, কাজ হবে না, ওগুলো লক করা।
আমার কাছে চাবি নেই, সব নিয়ে নিয়েছে অনেক দিন আগে, শুধু এই গাড়ি দিয়েই চলাফেরা করতাম। রিনি বলল, তাহলে আমাদের কথা ও আগেই বুঝেছিল? আদিত্য অবাক হয়ে বলল, কি বলছো তুমি? রিনি বলল, হ্যাঁ, মনে করে দেখো, আগে কি কোনো জিনিসে বাধা দিয়েছে? কিন্তু কিছু মাস হলো সব কিছুতেই বাধা দিচ্ছে, কিন্তু ঠান্ডা মাথায়, তাই না? আচ্ছা চলো রিকশায় যাই, আগে শপিং করে আসি। দুজনে শপিংয়ের উদ্দেশ্যে চলে যায়। আরিয়া আজকে প্রচুর রাগ উঠছে। কিছু দূর গিয়ে একটা জায়গায় জটলা দেখে গাড়ি থামাতে বলল। ড্রাইভার জামিল বলল, ম্যাডাম আপনার দেরি হয়ে যাবে কিন্তু। আরিয়া বলল, সমস্যা নেই, চলো দেখি কি হয়েছে। আরিয়া গিয়ে দেখতে পায় একজন মহিলা পড়ে আছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। আরিয়া দৌড়ে যায়। জামিল অনেক বাধা দেওয়া কাজ না হওয়ায় আরিয়া পালস চেক করে দেখে রেসপন্স করছে। দেরি না করে জামিলকে সাথে নিয়ে গাড়িতে উঠায়। গাড়িতে উঠে জামিলকে স্টার্ট দিতে বলে। বাইরে চোখ কটমট করে তাকায়, তা দেখে ওখানে সবাই কেটে পড়ে। তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সমস্ত ফর্মালিটি আরিয়া করে এবং অপারেশনটা নিজেই করায়। অবস্থা খারাপ দেখে আইসিইউতে রাখা হয় 72 ঘন্টা। আগে কিছুই বলা যাচ্ছে না। রোগী কোথায় থাকে তা জানা লাগবে। তখন আরিয়ার অ্যাসিস্ট্যান্ট এসে বলল, ম্যাডাম একটা জামিল ভাই দিয়েছেন, ওই মহিলার মনে হয়। আরিয়া আশার আলো খুঁজে পেল। ব্যাগের ভেতর ফোন ছিল, লক করা ছিল না। আরিয়া কল লিস্টে গিয়ে প্রথম নাম্বার ডায়াল করে। ধরে একজন ছেলে। আরিয়া বলল, আপনি এই ফোনের মালিকের কে হন? ছেলেটি বলল, উনি আমার মা। কিন্তু আপনি কে, আর মায়ের ফোন আপনার কাছে কেন? আরিয়া বলল, আপনি এখন কোথায় আছেন? যদি একটু এই হসপিটালে আসতেন ভালো হতো। ছেলেটি বলল, কেন, মায়ের কিছু হয়েছে? আরিয়া বলল, আরে না, আপনি একটু তাড়াতাড়ি আসুন, তখন সব বলছি। ছেলেটা বলল, আচ্ছা লোকেশন SMS করুন প্লিজ। জাওয়াদ দুপুর 2টায় হসপিটালে পৌঁছায়। বিপাকে পড়ে যায়। মেয়েটিকে, তার নামটাও শোনা হয়নি, এখন কিভাবে খুঁজবে? জাওয়াদ নিজের মায়ের ফোনে ফোন দেয়। আরিয়া ধরল। জাওয়াদ বলল, আসলে আমি হসপিটালে এসেছি, কিন্তু আপনার নামটাই জানা নেই, সেই জন্য কি করব বুঝতে পারছি না। আরিয়া বলল, রিসেপশনে বলুন, ডাক্তার আরিয়ার সাথে দেখা করব, ওনাকে বলা আছে। জাওয়াদ সব কিছু জেনে আরিয়ার কেবিনে নক করে আরিয়া ভেতরে আসতে বলে। জাওয়াদ বলল, মিস আরিয়া, আমি জাওয়াদ, আপনি আমাকে ফোন দিয়েছিলেন। আরিয়া নিজের কাজ শেষ করে জাওয়াদকে নিয়ে আইসিইউ এর সামনে যায়। জাওয়াদ বলল, এখানে কেন মিস আরিয়া, আমার মা কই? আরিয়া হাত দিয়ে ইশারা করে দেখালো। জাওয়াদের ঠোঁট কাঁপতে লাগলো। আরিয়া বলল, অবস্থা খুব ক্রিটিক্যাল, 72 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। জাওয়াদ হাঁটু গেড়ে বসে পড়ল। আরিয়া জাওয়াদকে সান্ত্বনা দিল। রিনি শপিং শেষ করেছে, আদিত্যেরও শেষ। আদিত্য ক্যাশ কাউন্টারে গিয়ে বিল চাইল। 22,000 টাকা বিল এসেছে। আদিত্য নিজের ক্রেডিট কার্ড দিল। লোকটা রেগে বলল, আপনি কি ফাজলামি করতে এসেছেন? আদিত্য বলল, কেন? লোকটা বলল, আপনার কার্ডে তো কোনো টাকাই নেই। আদিত্য মনে পড়ল, সকালে আরিয়ার কথার সাথে সাথে রিনিরটাও চেক করে দেখে রিনির কার্ডও লক করা। আদিত্য পড়ল পিকআপে। এই দিকে ক্যাশ তেমন নেই, কালকে বাজার করতে ফুরিয়ে গেছে। আদিত্য রিনিকে বলল, রিনি এগুলো ফিরিয়ে দিই, টাকা নেই তো। রিনি চিৎকার চেঁচামেচি করে বলল, আমি এত পছন্দ করে সব কিনলাম, এখন কিছুতেই ফিরিয়ে দেব না, তুমি যেখান থেকে পারো নিয়ে আসো। আদিত্য রেগে বলল, বোঝার চেষ্টা করো রিনি, এখানে চিৎকার চেঁচামেচি করো না, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। রিনি তাও থামল না। সবাই বিরক্ত হয়ে জিনিসপত্র নিয়ে অপমানিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আদিত্যের খুব আত্মসম্মানে লাগলো। মনে মনে আরিয়ার থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল। রিনি বলল, আমি ওই আরিয়াকে ছাড়ব না, আমাদের পদে পদে অপমান করছে। তুমি কিছু বলছো না কেন? আদিত্য বলল, আমি কি বলবো রিনি, এখন এগুলো না ভেবে আগে একটা কাজের দরকার। রিনি বলল, আমার এক ফ্রেন্ড বলেছিল জাওয়াদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে নাকি লোক নিয়োগ দিয়েছে, তুমি ইন্টারভিউ দিতে পারো।
তুমি তো কোম্পানির এমডি ছিলে, সব কিছু ভালো বুঝবে। আদিত্য বলল, তা তো অবশ্যই। চলো বাসায় যাওয়া যাক, কালকে দেখা যাবে। আরিয়া বলল, আপনি কোথায় থাকেন? আর আপনার মা এখানে কেন? জাওয়াদ বলল, আসলে আমি সিলেট গিয়েছিলাম, আমাদের সিলেটের একটা কোম্পানির শাখা আছে, একটু সমস্যা হচ্ছিল, তাই দেখতে গিয়েছিলাম। কিন্তু আমার যাওয়াতে আমার মায়ের এমন হবে জানলে আমি কখনোই যেতাম না। আমার বাবা নেই, মা আমাকে ছোটবেলা থেকে খুব কষ্ট করেই মানুষ করেছেন, নিজের কষ্টে বিজনেস করেছেন, সেই বিজনেস এখন বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। আরিয়া বলল, হ্যাঁ শুনেছি, জাওয়াদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নাকি খুব ভালো, বাবা বলতেন। টেনশন করবেন না মিস্টার জাওয়াদ। আরিয়ার ফোন এসেছে। আরিয়া ফোন রিসিভ করলো। লোকটি খুব এক্সাইটেড হয়ে বলল, ম্যাডাম আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আরিয়া বলল, কি? আমি কি করেছি সেটা তো বলো। লোকটি শপিং মলে ঘটে যাওয়া ঘটনা বলল। আরিয়া হাসতে শুরু করলো। জাওয়াদ হাসির শব্দে আরিয়ার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর হাত নেড়ে নেড়ে কথা বলছে, চেহারা থেকে মনে হয় উজ্জ্বলতা বের হচ্ছে, চোখের নিচে ডার্ক সার্কেল বসে গেছে, সেটা তো মনে হয় ফর্সা আরও মানাচ্ছে। আরিয়া জাওয়াদকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শব্দ করে জাওয়াদের ধ্যান ভাঙল। আরিয়া বলল, মিস্টার জাওয়াদ কি ভাবছেন? আপনি একটু বসুন, আমি আন্টিকে দেখে আসছি। আরিয়া চলে গেল। রিনি বাসায় এসে জিনিসপত্রের উপর রাগ দেখানো শুরু করেছে। আদিত্য কথা কিছুই শুনছে না। রিনি বলল, তুমি ওই মেয়েকে কিছুই বলবে না, এখনো তোমার ভালোবাসা উতলে পড়ছে যে। আদিত্য বলল, আহ এমন করছো কেন? আমি কি বলেছি নাকি কিছুই বলবো না? বলবো তো, সময় আসুক। রিনি আদিত্যকে জড়িয়ে ধরে বলল, সত্যিই বলছো? সত্যিই তো? আদিত্য রিনিকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বেশি কথা বলো না। এভাবে কেটে গেছে 10 মাস। আরিয়া নিজের কাজে ব্যস্ত থাকে, কিন্তু জাওয়াদ সাহেবের সাথে আরিয়ার অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। ইনফ্যাক্ট শাশুড়ি মা আর আন্টি একে অপরের সাথে খুব মিশে গেছে, প্রায় দিনই আসা যাওয়া লেগে থাকে। ওনারা আরিয়ার অতীতের সব কিছুই জানেন। আদিত্য এখন আরিয়াদের বিল্ডিং ছেড়ে টিনের ঘরে ভাড়া নিয়েছে। আদিত্য অন্যের দোকানে দোকানে কাজ করে। জাওয়াদ গ্রুপে চাকরিটা হয়নি, অনেক জায়গায় চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। আদিত্য আর কোনো জায়গায় চাকরি করতে পারবে না। সারাদিন কাজ করে এসে শান্তিতে থাকবে তা না, রিনি চিৎকার চেঁচামেচি লেগেই থাকে। আদিত্য এখন আরিয়ার প্রতি প্রচুর রাগ ওঠে। একটু ভুলের জন্য সারা জীবন বরবাদ করে দিল মেয়েটা। নিজের মাও কেমন ছেলেকে সাপোর্ট না করে অন্যের মেয়েকে নিয়ে পড়ে আছে, কিছুই বলতে গেলে ঠাস ঠাস। আজকে আরাফের 1 বছর পূর্ণ হলো, তাই একটা পার্টির আয়োজন করা হয়েছে। আরিয়ার বাবা এখন দেশেই থাকে আরিয়ার সাথে। শাশুড়ি মা প্রথম থেকে আরিয়াকে সাপোর্ট করে গেছে, এখনও করে। উনি ছেলের নামও উচ্চারণ করেন না। বিকেলে একে একে আসতে শুরু করেছে, জাওয়াদদের ইনভাইট করা হয়েছে। আরিয়া আজকে খুব খুশি। আরিয়া আরাফকে কি ড্রেস পরাবে সেটা দেখছে। আরাফ পেছন থেকে ডেকে ওঠে, মাম্মাম বুবু। আরিয়া হেসে বলে ওঠে, পাপা এখন গাড়ি দিয়ে খেলা যাবে না, আমাদের এখন রেডি হয়ে দাদান যাব, ঠিক আছে? দরজায় নকের শব্দ হয়। আরিয়া ভেতরে আসতে বলল। জাওয়াদ ভেতরে আসে। জাওয়াদকে দেখে আরাফ হাত বাড়িয়ে দিয়ে বলে, পাপা বুবু। আরিয়া অসহায় হয়ে তাকিয়ে জাওয়াদের দিকে। আরিয়াকে ওরকম ভাবে তাকাতে দেখে বলল, কি হয়েছে? তুমি এমন করে তাকিয়ে আছো কেন? আমার ছেলে আমাকে পাপা বলবে না তো কাকে বলবে? পাপা এসো, আমরা খেলা করি, মম পচা। আরাফ খুশি হয়ে বলল, মম পতা, মম পতা। আরিয়া রেগে তাকালো। জাওয়াদ আর আরাফ দুজনে হেসে উঠল, সাথে আরিয়াও হেসে উঠল। দরজার বাইরে থেকে জাওয়াদের মা আর শাশুড়ি মা সব দেখেছিল। জাওয়াদের মা বলল, ওদের একসাথে কি মানায় তাই না? জাওয়াদ ডাইনা যাওয়ার পর থেকে একদম চুপ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে
আসলে ও একদম প্রাণবন্ত হয়ে যায়। কি যে ভালো লাগে। শাশুড়ি মা বলল, আপনার ছেলের বউ কেন চলে গেছে আপা? জাওয়াদের মা আন্টি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজও অজানা আপা। ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ছেলে আমার অসহায় হয়ে তাকিয়েছিল। সেই যে প্রশ্ন করেছিলাম, এরপর আর করিনি আপা। ছেলেটা আমার চাপা স্বভাবের। যদি ছেলেটার একটা গতি করে যেতে পারতাম, মরেও শান্তি পেতাম। শাশুড়ি মা বলল, মন খারাপ করবেন না আপা। আমাকে দেখুন কেমন করে আছি। একটা মাত্র ছেলে, যাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, সেই কুলাঙ্গার কী করলো? এমন ফুলের মতো নিষ্পাপ পরিবারকে ঠকিয়ে চলে গেল। আমি যে মরেও শান্তি পাবো না আপা। আন্টি বলল, আরিয়া মায়ের বিয়ে শাদির চিন্তা করছেন আপা? শাশুড়ি মা বলল, করেছি আপা। আরিয়ার বাবা এখন প্রায় বলে আরিয়া রেগে যায়। আমিও চাই মেয়েটা সংসার করুক, একটা সুন্দর পরিবার হোক। জাওয়াদের মতো এমন ছেলে হলে তো আর কথাই নেই। আন্টি খুশি হয়ে বলল, আমি যা ভাবছি আপনিও তাই আপা? শাশুড়ি মা বলল, হলে তো আরও খুশি হতাম, কিন্তু আরিয়া রাজি হবে না। আরিয়ার বাইরে এসে দুজনকে দেখে বলল, কি ব্যাপার আম্মু, তোমরা এখানে? শাশুড়ি মা বলল, তোদের কাছেই আসছিলাম, সবাই তো এসে পড়েছে, ভাইজান তোদের ডাকছে। জাওয়াদ বলল, আরিয়া আপনি আসেন, আমি আরাফকে নিয়ে যাচ্ছি। আন্টি বলল, আরে না আরিয়া, রেডি হলে তোরা একসাথেই আয়, আমরা গেলাম। আরিয়া ও জাওয়াদ আরাফকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ লাইট বন্ধ হয়ে রঙিন আলো জ্বলে আরিয়া আর জাওয়াদের একে অপরের দিকে তাকালো। এই দৃশ্য ক্যামেরায় বন্দি করলো ক্যামেরাম্যান। আরিয়ার বাবা এসে আরাফকে কোলে নিয়ে সবার সাথে পরিচয় করালো। হঠাৎ আরাফ কিছু দূর জাওয়াদকে দেখে পাপা পাপা শুরু করলো। আরিয়ার বাবা অবাক হয়ে তাকালো। জাওয়াদ আরাফের ডাক শুনে এসেছে। আরিয়ার বাবা বলল, তোমাকে ডাকলো? জাওয়াদ হেসে বলল, হ্যাঁ আঙ্কেল। আরিয়ার বাবা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে আসো, কেক কাটা হোক। একটু দূরে আদিত্য দাঁড়িয়েছিল। আজকে এখানে ওর দায়িত্ব পড়েছে ওয়েটারের। শুরু থেকেই সব দেখছে আর রাগে ফুঁসছে। আজকে কিছু একটা করেই ছাড়বে এই আরিয়াকে। হঠাৎ কেক কাটার পর কী ঘটতে চলেছে আরিয়ার জীবনে জানতে হলে সঙ্গে থাকুন। খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আসছি। আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লাগলো।